অগ্নিসন্ত্রাসীরা যেন কখনোই ক্ষমতায় ফিরতে না পারে সতর্ক থাকতে বললেন প্রধানমন্ত্রী। ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল হবে না, সাফ জানিয়ে দিলেন মন্ত্রী। অপব্যবহার বন্ধে করা হবে সংশোধন। সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণে 186 আপত্তি, শুনানি শেষে সিদ্ধান্ত দেবে নির্বাচন কমিশন। বিশ্বব্যাংকের ঋণ রিজার্ভ সংকট মোকাবেলায় সহায়ক হবে বলছেন অর্থনীতিবিদরা, যথাযথ ব্যবহারে গুরুত্ব। ঘূর্ণিঝড় মোখা আঘাত হানতে পারে 7 মের পর, তাপদাহে রাজধানীতে 700 কোটি কর্মঘণ্টার ক্ষতি। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাত 11টার 21 সংবাদে। সাথে আছি আমি জাবের হোসেন। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সংবাদে আরও থাকছে: বাংলাদেশ থেকে রোহিঙ্গা প্রত্যাবাসনে সরব ব্রিটিশ পার্লামেন্ট, সহায়তা তহবিল বাড়ানোরও তাগিদ। স্বাধীনতা বিরোধী খুনি ও অগ্নিসন্ত্রাসীরা আর কখনোই যেন ক্ষমতায় ফিরতে না পারে সে বিষয়ে সতর্ক থাকতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, আওয়ামী লীগ যখনই ক্ষমতায় আসে তখনই দেশের উন্নয়ন হয়। বিস্তারিত জানাচ্ছেন ফারজানা শোভা। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে মঙ্গলবার সকালে রিজ কার্লটন হোটেলের হলরুমে প্রবাসী বাংলাদেশিদের দেয়া নাগরিক সংবর্ধনায় যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উপস্থিত প্রবাসীদের উদ্দেশ্যে তিনি বলেন, বিএনপি জামাত জোট বর্তমান সরকারকে ক্ষমতাচ্যুত করতে অতীতে জনগণের জানমাল কেড়ে নিয়েছিল, আবারও তারা ষড়যন্ত্রে মেতে উঠেছে। জীবন্ত মানুষকে পুড়িয়ে পুড়িয়ে হত্যা করে অগ্নি সন্ত্রাসী ওই বিএনপি জামাত জোট, এই খুনি অগ্নি সন্ত্রাসী স্বাধীনতা বিরোধী যুদ্ধাপরাধী, তারা যেন বাংলার মাটিতে আর কখনো ক্ষমতায় আসতে না পারে। এরা বাংলাদেশকে ধ্বংসের পথে নিয়ে গিয়েছিল। প্রধানমন্ত্রী ডিজিটাল বাংলাদেশের সুবিধাগুলোকে সর্বোচ্চ কাজে লাগিয়ে দেশে বিদেশে রাষ্ট্রবিরোধী অপপ্রচার চালানোর জন্য বিএনপি জামাত জোটের কঠোর সমালোচনা করেন। আজকে আমাদের বিরুদ্ধে ডেমনস্ট্রেশন দেয়, নানা কথা বলে, আর ডিজিটাল বাংলাদেশ আমরা করেছি, এবং সেটাই তারা সব থেকে বেশি ব্যবহার করে আমাদের বিরুদ্ধে সমানে অপপ্রচার চালায়। ওই অপপ্রচার কেউ কান দেবেন না, ওগুলি দেখতেও যাবেন না, পড়তেও যাবেন না। আত্মবিশ্বাস নিয়ে, আত্মমর্যাদা নিয়ে চলবেন যে এই দেশ রক্ত দিয়ে আমরা স্বাধীন করেছি। এই দেশের প্রত্যেকটা নাগরিক আত্মমর্যাদা নিয়ে মাথা উঁচু করে চলবে। আওয়ামী লীগ সবসময়ই জনগণের কল্যাণে কাজ করে, তাই এ দল যখনই ক্ষমতায় আসে তখনই জনগণের ভাগ্যের পরিবর্তন হয় বলেও আবারও স্মরণ করিয়ে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজকে 14টা বছর চেষ্টা করে আজ বাংলাদেশকে আমরা উন্নয়নের মহাসড়কে যাত্রা শুরু করেছি। বাংলাদেশ সামনে এগিয়ে যাবে। বাংলাদেশ জাতির পিতার স্বপ্নের উন্নত সমৃদ্ধ সোনার বাংলাদেশ হিসেবে গড়ে উঠবে, সেটাই আমাদের লক্ষ্য। দেশের সম্মান বেঁচে ক্ষমতা যেতে চাই না, দেশের মানুষের আত্মমর্যাদা আঘাত আমি দিতে চাই না। প্রবাসীদেরকে হুন্ডির পরিবর্তে বৈধ মাধ্যমে রেমিটেন্স পাঠানোর আহ্বান জানান সরকার প্রধান। ফারজানা শোভা, 21 টেলিভিশন, ঢাকা। ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল হবে না বলে সাফ জানিয়ে দিলেন আইনমন্ত্রী আনিসুল হক। বলেছেন, আইনটি গণমাধ্যমের স্বাধীনতা হরণের জন্য নয়, সাইবার অপরাধ দমনের জন্য। তবে অপব্যবহার বন্ধে সেপ্টেম্বরের মধ্যে আইনটি সংশোধনে কমিটি করেছে সরকার। রিপোর্টে বাকিটা জানাচ্ছেন মুহাম্মদ নুরুন্নবী। 30-এরও অধিক স্যাটেলাইট টেলিভিশন, শুধু রাজধানীতে তারও দ্বিগুণ জাতীয় পত্রিকা এবং মফস্বলে প্রতিদিনই বের হয় কয়েক হাজার পত্রিকা। তারপরও প্রশ্ন এসে যায়, রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ খ্যাত এই গণমাধ্যম কতটা গণমানুষের কথা বলতে পারে। সংশ্লিষ্টদের মতামত হলেও সংকুচিত হচ্ছে মত প্রকাশের স্বাধীনতার, যা কোনোভাবেই গণতন্ত্রের জন্য শুভকর নয়।
এসব কথায় আলোচিত হলো বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসের আলোচনা সভায়। প্রেস ফ্রিডম নানাভাবে এটাকে প্রশ্নের সম্মুখীন হচ্ছে। Law enforcing agencies are violating the existing legal provisions every single day. ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের আয়োজনে আলোচনায় ডিজিটাল নিরাপত্তা আইনের অপব্যবহারের অভিযোগ ও সমালোচনায় মুখর হয়ে ওঠেন আলোচকরা। And to allow people to recognize themselves in the narratives that they portrayed. The challenges of freedom of expression will be met in a it's a big issue at the moment. স্বাধীনতা খর্ব করার বিষয় না, এটি হচ্ছে যে এর বৃহত্তর যে রাজনৈতিক প্রেক্ষিত তার সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। যুক্তরাষ্ট্রের মানবাধিকার কমিশনের পাঠানো কারিগরি পরামর্শ পর্যালোচনা চলছে, কমিটিও কাজ করছে। চলতি বছরের সেপ্টেম্বরে সংশোধন হতে যাচ্ছে আইনটি। মিসইউজ ও অ্যাবিউজ আগের তুলনায় অনেকটা হ্রাস পেয়েছে। তখন আমরা এই একটা কমিটি ফর্ম করি এবং সেই টেকনিক্যাল নোটটা এক্সামিন করা প্রায় শেষ হয়ে গেছে। এখন চাইলে কেউ এই আইনের কোনো ধারায় মামলা করতে পারে না। একটি বিশেষ সেলে যাচাই বাছাই করা হচ্ছে। আর সাংবাদিকদের বিষয়টি নিবিড়ভাবে পর্যালোচনার আশ্বস্ত করেন আইনমন্ত্রী। এই সেলটা আইসিটি অ্যাক্টের মধ্যে একটা সেল ছিল, সেই সেলটাকে এখন কার্যকর করে। মোহাম্মদ নুরুন নবী, 21 টেলিভিশন, ঢাকা। জাতীয় নির্বাচনে সংসদীয় আসনের সীমানা নির্ধারণে নির্বাচন কমিশনের প্রস্তাবিত খসড়ায় আপত্তি এসেছে 186টি। এ নিয়ে শুনানি শুরু হয়েছে জানিয়ে কমিশন বলছে, জুনের মধ্যে সকল আসনের সীমানা চূড়ান্ত করার পরিকল্পনা রয়েছে তাদের। মিনালা দিবার রিপোর্ট। প্রশাসনিক ভৌগোলিক অখণ্ডতা, জনসংখ্যা, ভোটার সংখ্যা সহ বিভিন্ন তথ্য উপাত্ত বিবেচনায় 300 আসনের সংসদীয় এলাকার খসড়া ফেব্রুয়ারিতে প্রকাশ করে নির্বাচন কমিশন, যার মধ্যে 38টি আসনে মোট 186টি আপিল দাখিল হয়েছে কমিশনে। বুধবার আপত্তি থাকা সীমানা নিয়ে শুনানি শুরু হয়। কমিশনের কাছে যুক্তিতর্ক তুলে ধরেন প্রতিনিধিরা। আমরা আমাদের প্রাণের দাবি, আমাদের মাদার উপজেলা হোমনার সাথে একত্রিত হয়ে নির্বাচনী এলাকা, হোমনা মেঘনা নির্বাচনী এলাকা হোক এবং পাশাপাশি পিউর দাউদকান্দির 9টা ইউনিয়ন নিয়ে তিতাস উপজেলা, এই তিতাস উপজেলাকে দাউদকান্দির সাথে সম্পৃক্ত করা হোক। নদীর এই পার ওই পার আসা যাওয়া করে নদী ভেঙে ভেঙে, তো এইভাবে 2008 পর্যন্ত সেটি ব্রিটিশ আমল থেকে সেটি অখণ্ড ছিল। অতএব আমরা সেই পুনর্বহাল চাই। শুনানি শেষে নির্বাচন কমিশন জানায়, সবার সহযোগিতা ও ছাড় দেবার মানসিকতা থাকলে সীমানা পুনর্নির্ধারণের বড় কোনো সমস্যা হবে না। পক্ষে বিপক্ষে উভয় পক্ষেরই আবেদন ছিল, উভয় পক্ষের বিজ্ঞ লয়ার ছিলেন, তারা তাদের যুক্তি তর্ক, জনমিতি, ভৌগোলিক অবস্থান, প্রশাসনিক অখণ্ডতা সবগুলো তুলে ধরে তাদের বক্তব্য করেছেন, যেটা নির্বাচন কমিশন ধৈর্য সহকারে শ্রবণ করেছেন। কমিশন চুলচেরা বিশ্লেষণ করবেন, কারণ এটার একটি নীতিমালা আছে, তারপরে সিদ্ধান্ত গ্রহণ করবে এবং সেটা গেজেট বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেবে। সীমানা নিয়ে আপত্তি থাকা সংসদীয় আসনগুলো হলো ব্রাহ্মণবাড়িয়া 5, কুমিল্লা 1, 2, 8, 9, 10, নোয়াখালী 1 ও 2 এবং চাঁদপুর 1, 2, 3, 4 ও 5। মিনালা দিবা, 21 টেলিভিশন, ঢাকা। 5 খাতে বিশ্বব্যাংকের ঋণ দেশের রিজার্ভ সংকট মোকাবেলায় সহায়ক হবে বলে মনে করছেন অর্থনীতিবিদরা। তাছাড়া পদ্মা সেতু নিয়ে বিশ্বব্যাংকের সাথে তিক্ত সম্পর্ক কেটে যাবার আশাও তাদের। আরও জানাচ্ছেন তৌহিদুর রহমান। বাংলাদেশের উন্নয়ন অগ্রগতিতে অবদান রেখে 50 বছরে অন্তত $38 বিলিয়ন ঋণ দিয়েছে বিশ্বব্যাংক। তবে পদ্মা সেতু নিয়ে সংস্থাটির সাথে সম্পর্কের টানাপোড়েন শুরু হয়, যদিও বাংলাদেশে অন্য সব প্রকল্পে অর্থায়ন অব্যাহত রাখে বিশ্বব্যাংক। বাংলাদেশের সাথে সম্পর্কের 50 বছর পূর্তিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট ডেভিড ম্যালপাসের উপস্থিতিতে $225 কোটি ঋণ চুক্তি হয়। দক্ষিণ পূর্ব এশিয়ার সাথে বাণিজ্য ও পরিবহন ব্যবস্থা সম্প্রসারণে $75 কোটি, ডেল্টা প্লেনের আওতায় দুর্যোগ মোকাবেলায় $50 কোটি, জলবায়ুর উন্নয়নে $50 কোটি, ক্ষুদ্র উদ্যোক্তা খাতের অগ্রগতিতে দেয়া হচ্ছে $25 কোটি এবং টেকসই পরিবেশ উন্নয়নে সবুজ বিনিয়োগে বেসরকারি খাতকে উৎসাহিত করতে দেয়া হবে $25 কোটি। অর্থনীতিবিদরা বলছেন, এর মাধ্যমে বাংলাদেশের সাথে বিশ্বব্যাংকের সম্পর্কে গতি পাবে। চুক্তিগুলোর মাধ্যমে ওয়ার্ল্ড ব্যাংকের সাথে কিছুটা যে তিক্ততা সৃষ্টি হয়েছিল, সেটা কি কিছুটা হলেও রিকভারি হচ্ছে? অবশ্যই হচ্ছে। এটা
এটা অস্বীকার করার কোনো উপায় নেই। বাংলাদেশের এমন কোনো কার্যক্রম নাই, শুধু পদ্মা সেতুর এই এপিসোডটাকে বাদ দিলে, যেখানে বিশ্ব ব্যাংকের একটা ভূমিকা নেই। যে পদ্মা সেতুর এপিসোডটা দুঃখজনক এবং এটাকে আমরা ভুলে যেয়ে সামনের দিকেই আমাদেরকে যেতে হবে এবং এটা থেকে লেসন সবারই আছে। এই লেসনটা বিশ্ব ব্যাংকের জন্য লেসন আছে যে হ্যাঁ, অতিরিক্ত একগুঁয়েমি করাটা কোনো সময় ভালো নয়, ক্লায়েন্টের কথাও শুনতে হবে। বিশ্বব্যাংক সহজ শর্তে বাংলাদেশকে সবচেয়ে বেশি ঋণ দিচ্ছে। চলমান সংকট মোকাবেলায় এই ঋণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমরা যেটুকুই পাবো, এখন ইট অল ডিপেন্ডস গভর্নমেন্ট কিভাবে তার রিজার্ভ ম্যানেজ করে বাংলাদেশ ব্যাংক। আমি মনে করি যে এই ধরনের প্রজেক্ট এবং আগামীতে আরো অনেক নিতে হবে এবং সেগুলোকে সঠিকভাবে বাস্তবায়ন করতে পারলেই আমরা বাংলাদেশকে আমাদের জন্য এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটা সুখকর, একটা সমৃদ্ধ, একটা সুন্দর পরিবেশের দেশ হিসাবে রেখে যেতে পারবো। এই অর্থ যথাযথ ব্যবহার করতে পারলে দেশ দ্রুত এগিয়ে যাবে বলেও মনে করেন তিনি। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। ধেয়ে আসছে প্রবল শক্তিশালী ঘূর্ণিঝড় মোখা। আবহাওয়া অফিস বলছে 7 মে বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি হতে পারে। এরপর নিশ্চিত করে বলা যাবে ঘূর্ণিঝড়টি কবে নাগাদ আঘাত হানবে। মোহাম্মদ কবিরের রিপোর্ট। আরব সাগরে তৈরি হয়েছে ঘূর্ণিঝড় মোখা, ধেয়ে আসছে বঙ্গোপসাগরের দিকে। পূর্বাভাস বলছে ঘূর্ণিঝড়টি আঘাত হানার সময় বাতাসে সর্বোচ্চ গতি থাকতে পারে 140 থেকে 170 কিলোমিটার। ঘূর্ণিঝড়ের কারণে 10 ফুট উঁচু জলোচ্ছ্বাসও হতে পারে, প্লাবিত হতে পারে চর ও উপকূলীয় এলাকা। আবহাওয়া অফিস বলছে বঙ্গোপসাগরে 7 মে একটি লঘু চাপ তৈরি হতে পারে। এ ধরনের লঘু চাপ ঘূর্ণিঝড়ের পূর্বাভাস। পুরো পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণে রয়েছে। আগামী 7 তারিখে দক্ষিণ বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে এবং সে পরবর্তীতে আরও ঘনীভূত হওয়ার সম্ভাবনা আছে। এই বিষয়টি আমরা গভীরভাবে পর্যবেক্ষণ করে যাচ্ছি। দক্ষিণ বঙ্গোপসাগরে যদি কোনো লঘুচাপ সৃষ্টি হতে থাকে তাহলে কিন্তু দেশের উপর থেকে আস্তে আস্তে বৃষ্টিপাতের প্রবণতা কমে যেতে থাকবে। সেই সাথে দেশের যে তাপমাত্রা সেই তাপমাত্রা বৃদ্ধি পেতে থাকবে। আগামী 2 দিন সারা দেশে হালকা থেকে মাঝারি ধরনের কাল বৈশাখী ঝড় সহ শিলাবৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। মোহাম্মদ কবির, 21 টেলিভিশন, ঢাকা। এদিকে তাপদাহের কারণে শ্রম খাতে প্রতি বছর ঢাকাকে 600 কোটি মার্কিন ডলারের বেশি ক্ষতি গুনতে হচ্ছে, আর নষ্ট হচ্ছে 700 কোটিরও বেশি কর্মঘণ্টা। সবচেয়ে ক্ষতির মুখে তৈরি পোশাক, পরিবহন এবং ক্ষুদ্র ও মাঝারি ব্যবসা খাতের শ্রমিকরা। সম্প্রতি মার্কিন একটি গবেষণা সংস্থার প্রতিবেদনে এসব তথ্য উঠে আসে। রিপোর্ট দুলি মল্লিকের। তীব্র গরমে হাঁসফাঁস অবস্থা 55 বছর বয়সী রিকশা চালক মোহাম্মদ মাসুদের। অতিষ্ঠ গরমেও থামে না তার রিকশার চাকা। যাত্রীকে গন্তব্যে নামিয়ে ভাড়া গুনেই যেন কিছুটা স্বস্তি। রিকশায় খানিকক্ষণে জিরিয়ে নেওয়া। আগে 12 থেকে 14 ঘন্টা রিকশা চালালেও এখন পারছেন না। অসম্ভব গরমটা বেশি। আগে তো রাত 10টা 11টা পর্যন্ত চালাইতাম ঠান্ডা থাকতো, এখন তো কম চালাই, 7-8 ঘন্টা চালাই সারাদিন। কর্মঘণ্টা কমায় কমেছে আয়ও। আগে তো 1000, 800, এখন 400, 500, 600 এইরকম হইতেছে। মোহাম্মদ মাসুদের মতো আরো অনেকেই ক্লান্ত তীব্র এই তাপদাহে। কারণ বাজারে পিকআপ চালক সৌরভ ক্লান্ত গরমে। একটি মারতে না মারতে একটু বহা লাগে, পানি না খাইলে চলে না। ইনকাম কমছে, টিপটুপ তোরা হচ্ছে না, আরো বাজার আরো খারাপ হয়ে যাচ্ছে। ফল ব্যবসায়ীরাও জানান গরমে ক্ষতির কথা। ইনকাম একটু কম, আগে একটু বেশি ছিল। কম হলেও এখন লিজে বাজার, তারপরে ব্যবসা। তীব্র তাপদাহে প্রতি বছর ঢাকায় এভাবেই কমছে কর্মঘণ্টা, কমছে আয়ও। মার্কিন সংস্থা অ্যাড্রিয়ান আর্টস রকফেলার ফাউন্ডেশন রেজিলিয়েন্স সেন্টারের গবেষণা বলছে তাপদাহে শুধু ঢাকায় বছরে পরিবহন, ক্ষুদ্র ও মাঝারি ব্যবসা এবং গার্মেন্টস এই 3 খাতে শ্রমিকদের ক্ষতি মোট আয়ের 10% বেশি, যার অর্থমূল্য $600 কোটি। তৈরি পোশাক খাতে ক্ষতির পরিমাণ $180 কোটি। যুক্তরাষ্ট্রের ডিউক বিশ্ববিদ্যালয়ের গবেষণা বলছে গেল 20 বছরে তাপদাহে গোটা দেশেই শ্রম খাতে ক্ষতি জিডিপির 5.5% বা $2,500 কোটি বেশি।
এ অবস্থায় এল নিনোর প্রভাবে চলতি ও আগামী বছর তাপদাহ আরও বাড়বে বলে সতর্ক করেছেন গবেষকরা। দুলি মল্লিক, 21 টেলিভিশন। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। প্রতিটি স্তরে স্বচ্ছতা নিশ্চিতের নির্দেশ রাষ্ট্রপতির, ন্যায়ভিত্তিক জনপ্রশাসনে গুরুত্ব। অবশেষে নির্বাচনের মাঠে বিএনপি, গাজীপুর সিটিতে কাউন্সিলর প্রার্থী অনেকেই। আবারও আমন্ত্রণ রাত 11টার 21 সংবাদে। সুশাসন প্রতিষ্ঠায় সততা ও ন্যায়ভিত্তিক, জ্ঞান নির্ভর ও আলোকিত জনপ্রশাসনের বিকল্প নেই উল্লেখ করে সকল কর্মকর্তা কর্মচারীদের দায়িত্ব পালনে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের নির্দেশ দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। বঙ্গভবনে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে জনগণের আস্থা ও বিশ্বাস অর্জনেরও তাগিদ দেন রাষ্ট্রপ্রধান। রিপোর্টে আরও জানাচ্ছেন আকবর হোসেন সুমন। বঙ্গভবনের দরবার হল, সামরিক বেসামরিক কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে রাষ্ট্রপতির শুভেচ্ছা বিনিময়। দায়িত্ব পালনের প্রতিটি স্তরে রাষ্ট্রের স্বার্থ অক্ষুণ্ণ রেখে নিরপেক্ষতা বজায় রাখার নির্দেশ দেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। শুদ্ধাচারের নীতি আপনারা অবলম্বন করবেন। শুদ্ধাচার প্রতিটি ক্ষেত্রেই প্রয়োজন। আপনারা সকলেই বঙ্গভবনের এক একজন প্রতিনিধি, সেটা যেন মানুষের কাছে গ্রাহ্য হয়। প্রজাতন্ত্রের কর্মচারীদের স্মরণ করিয়ে দেন জনগণের স্বার্থেই সরকারের আইন ও বিধিবিধান। জনগণ যাতে তাদের প্রত্যাশিত সেবা সহজে ও নির্বিঘ্নে পায়, সেদিকেও আপনাদেরকে খেয়াল রাখতে হবে। প্রভু নয়, জনগণের সেবক হয়ে কাজ করার আহ্বান জানান রাষ্ট্রপতি। আপনারা জনগণের সেবক। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদের নবায়নযোগ্য জ্বালানি, জাহাজ নির্মাণ, অটোমোবাইল, ওষুধ সহ বিভিন্ন খাতে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মার্কিন বিনিয়োগকারীদের জন্য একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চলও প্রস্তাব করেন সরকার প্রধান। ফারজানা শোভার প্রতিবেদন। যুক্তরাষ্ট্র সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওয়াশিংটনে ইউএস চেম্বার অব কমার্স ভবনে ইউএস চেম্বার অব কমার্স ও ইউএস বাংলাদেশ বিজনেস কাউন্সিল ইউএস বিবিসি যৌথ আয়োজনে গোলটেবিল বৈঠকে যোগ দেন। অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র বাংলাদেশ আইটি কানেক্ট পোর্টাল উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। বক্তব্য রাখেন বঙ্গবন্ধুর দৌহিত্র ও প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক অবৈতনিক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ এখন দক্ষিণ এশিয়ার অন্যতম শিল্পকেন্দ্র। বিনিয়োগের যথেষ্ট সুযোগ রয়েছে, সেই সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান জানান তিনি। I therefore invite you to invest in our many vibrant and high potential sectors such as renewable energy, shipbuilding, automobile, pharmaceuticals, light and heavy machineries, chemicals, fertilizers, ICT, marine resources, medical equipments, even agro-processing, among others. যুক্তরাষ্ট্র বাংলাদেশ বিজনেস কাউন্সিল বন্ধুপ্রতিম দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতাকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী। In conclusion, I would like to call on US business leaders to explore opportunities and invest in Bangladesh. I also call on you here today to remain and be with us as partner in our journey to a developed, prosperous and smart Bangladesh. মার্কিন বিনিয়োগকারীদের আলাদা একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল করে দেওয়ার প্রস্তাব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। For the US investor. ফারজানা শোভা, 21 টেলিভিশন, ঢাকা। বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের দ্রুত মিয়ানমারে ফেরত নেওয়ার আহ্বান জানিয়েছেন যুক্তরাজ্যের এমপিরা। একই সাথে রোহিঙ্গাদের সহায়তা তহবিল বাড়ানোরও তাগিদ দেন তারা। স্থানীয় সময় মঙ্গলবার ব্রিটিশ পার্লামেন্টে রোহিঙ্গা ইস্যুতে আলোচনা করেন লেবার, কনজারভেটিভ ও স্কটিশ ন্যাশনাল পার্টি সহ সব দলের এমপিরা। রিপোর্ট দুলি মল্লিকের।
মিয়ানমার থেকে পালিয়ে কক্সবাজারে আশ্রয় নেয়া 10 লাখেরও বেশি রোহিঙ্গাকে গেল 6 বছরেরও বেশি সময় ধরে ভরণ পোষণ করে যাচ্ছে বাংলাদেশ। এই সংকট সমাধানে বারবারই নানা উদ্যোগ নিচ্ছে আন্তর্জাতিক মহল। এরই ধারাবাহিকতায় ব্রিটিশ পার্লামেন্টে বাংলাদেশে রোহিঙ্গাদের সহায়তা শিরোনামে আলোচনা হয়। বেডফোর্ডের এমপি মোহাম্মদ ইয়াসিন বিষয়টি উপস্থাপন করেন। এ সময় তিনি রোহিঙ্গা সংকটের মূল কারণ তুলে ধরেন। The government of Bangladesh will find it increasingly difficult to do the right thing politically without sustainable support from the international community. একই সঙ্গে যত দ্রুত সম্ভব রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন নিশ্চিতের আহ্বান জানান। The ultimate solution is of course for the conditions to be created for the Rohingya to return home in safety, dignity and security. পার্লামেন্টে লেবার, কনজারভেটিভ সহ সব দলের নেতারা রোহিঙ্গাদের আশ্রয় দেয় বাংলাদেশের প্রশংসা করেন। একই সঙ্গে বিপুল সংখ্যক রোহিঙ্গার ভরণ পোষণে বাংলাদেশকে আরও সহায়তা করার উপর জোর দেন তারা। The UK and the international community must step up its support. রোহিঙ্গা সংকট মোকাবেলায় বাংলাদেশের পাশে থাকারও অঙ্গীকার করেন এমপিরা। এদিকে প্রত্যাবাসনের জন্য নিরাপদ পরিবেশ আছে কিনা তা দেখতে চলতি সপ্তাহেই রাখাইন সফর করবে 20 সদস্যের রোহিঙ্গা দল। দুলি মল্লিক, 21 টেলিভিশন। গাজীপুর সিটি নির্বাচনে মেয়র পদে অংশ না নিলেও কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলর পদে অংশ নিচ্ছেন বিএনপির অনেক নেতাকর্মী ও সমর্থক। বলছেন কাউন্সিলর পদে নির্বাচন করা যাবে না এমন নির্দেশনা তারা দল থেকে পাননি। গাজীপুর প্রতিনিধি অপূর্ব রায়ের তথ্যচিত্রে আরও জানাচ্ছেন সমর ইসলাম। দলীয় সিদ্ধান্ত হিসেবে গাজীপুর সিটিতেও মেয়র পদে নির্বাচন করছে না বিএনপি। তবে অনেক ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রার্থী হয়েছেন দলের নেতাকর্মীরা। তাদের অনেকেই দলে সক্রিয়, কেউ আবার প্রকাশ্যে দলে না থাকলেও একসময় বেশ সরব ছিলেন। তারা বলছেন কাউন্সিলর পদে নির্বাচন করা যাবে না এমন কোনো নির্দেশনা দলের হাইকমান্ড থেকে তারা পাননি। বিএনপি তারা যারা আসে না নির্বাচনে তারা হইলো যারা নাকি যাদের প্রতীক আছে ধানের শীষ তারা আসে না, কিন্তু আমাদের কাউন্সিলর নিয়ে তাদের কোনো এত মাথাই না। আমাদের প্রতীক তো আর ধানের শীষ না। আমার ক্ষেত্রে কোনো দলের বিষয় নির্ণয় করে না, আমি ব্যক্তি হিসাবে জনগণ আমাকে ভোট দেয়। গত নির্বাচনে যা ভোট কাস্ট হয়েছে তার চেয়ে 93% ভোট পেয়ে নির্বাচিত হয়েছিলাম। প্রশাসন এখনও নিরপেক্ষ আচরণ করছে জানিয়ে বিএনপির কাউন্সিলর প্রার্থীরা জানান জয়ে আশাবাদী তারা। জয়ের ব্যাপারে আমি একদম শতভাগ আশাবাদী, 100%। আমি গত 2 নির্বাচনে গাজীপুর সিটি কর্পোরেশন সর্বোচ্চ ভোট পাইছি। এইবার জনগণ আমাকে বলছে তার চেয়ে বিপুল ভোট আপনাকে দেব। এদিকে মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী সরকার শাহানুর ইসলাম গত নির্বাচনে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থীর ভাতিজা। সাধারণ মানুষের কাছে যেতে পেরেছি এবং বিএনপি আমি মনে করি সাধারণ মানুষের বাইরে না। 19 সংরক্ষিত ও 57টি ওয়ার্ড নিয়ে গাজীপুর সিটিতে মোট ভোটার 11,84,363। সব কেন্দ্রে ইভিএমে ভোট গ্রহণ 25 মে। সমর ইসলাম, 21 টেলিভিশন। এদিকে গাজীপুর সিটি নির্বাচনের মেয়র প্রার্থীদের নাগরিকদের মুখোমুখি করল সুশাসনের জন্য নাগরিক সুজন। সংলাপে উঠে এসেছে নগরের নানা সমস্যা ও ভোটের পরিবেশ সহ বিভিন্ন ইস্যু। গাজীপুর প্রতিনিধি অপূর্ব রায়ের তথ্যচিত্রে আরও জানাচ্ছেন সমর ইসলাম। গাজীপুর প্রেস ক্লাবে সুজনের সংলাপে অংশ নেন আওয়ামী লীগ ও ইসলামী আন্দোলন সহ 7 মেয়র প্রার্থী। ছিলেন শিক্ষাবিদ, পরিবেশবিদ, সুশীল সমাজের প্রতিনিধি, বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠানের প্রতিনিধিরাও। আয়োজকরা প্রার্থীদের আচরণবিধি মানা এবং নাগরিকদের ভোটাধিকার প্রয়োগ সহ অবাধ ও নিরপেক্ষ ভোট অনুষ্ঠানে ভূমিকা রাখার আহ্বান জানান। একটা দুর্নীতিমুক্ত গাজীপুর সিটি কর্পোরেশন যেন পায়, মানুষজনের সেবা পায়, এই উদ্দেশ্যগুলো সামনে রেখে মেয়রদের সঙ্গে আমরা ভোটার এবং পেশাজীবীদের মুখোমুখি দাঁড় করিয়েছি। পরিকল্পিত ও পরিচ্ছন্ন নগরী গড়ে তুলতে নানা প্রতিশ্রুতি দেন মেয়র প্রার্থীরা। এই শ্রমিক অধ্যুষিত এলাকার জন্য এই সিটি কর্পোরেশনকে একটি স্মার্ট ডিজিটাল নগরী গড়ার জন্য সর্বোচ্চ নাগরিক সুবিধা উপহার দেওয়ার জন্য। সংলাপ শেষে নির্বাচনের পরিবেশ নিয়ে সন্তোষ জানান আওয়ামী লীগ ও স্বতন্ত্র মেয়র প্রার্থী। এই ফর্মটা জমা দেওয়ার থেকে এ পর্যন্ত কোনো ধরনের ডিস্টার্ব সম্মুখীন হয়নি। যারা নাগরিকদের অধিকারটা সুনিশ্চিত করতে চায় এবং যারা জবাবদিহিতামূলক একটি
সিটি কর্পোরেশন চায়। আমরা জনগণকে নিয়ে সামনে এগিয়ে যাচ্ছি। 25 মে দেশের বৃহত্তম এই সিটি কর্পোরেশনে হবে ভোট গ্রহণ। সমর ইসলাম, 21 টেলিভিশন। মুক্তিযুদ্ধের সময় কিশোরগঞ্জের মিঠামইনে একই গ্রামের 18 জনকে তুলে নিয়ে যায় রাজাকাররা। সেদিন আক্তারা বেগম সহ বিধবা হন একই পরিবারের 7 নারী। 52 বছরেও সেই পরিবারগুলো পায়নি স্বীকৃতি। বিস্তারিত শাকেরা আরজুর রিপোর্টে। আক্তারা বেগম, বয়স 85, 52 বছর ধরে বুকে বয়ে বেড়াচ্ছেন দুঃসহ সেই স্মৃতি। 21 টেলিভিশনের কাছে অস্পষ্ট স্বরে বলছিলেন সেই ভয়াল দিনের কথা। ছাত্র, তুমি যদি ইয়া করো আমরা বাঁচাও, না আমি যেদিন রাজাকার গেছি সেদিন আমি বাহিয়ে গেছি। তিনি জানান 1971 সালে যুদ্ধের সময় মুক্তিযোদ্ধাদের গোপনে সহায়তা করতেন তার স্বামী আব্দুল মান্নান ভূঁইয়া। মিঠামইন হাই স্কুলের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক ছিলেন তিনি। সেই সময় ঢাকা থেকে পালিয়ে ঘাগড়া গ্রামে তার বাড়িতে আশ্রয় নেন পরিবারের বেশ কয়েকজন সদস্য। বিষয়টি জানতে পেরে রাজাকার ও তাদের দোসররা 1 সেপ্টেম্বর আব্দুল মান্নান ভূঁইয়া, তার বাবা, চাচা, 2 ছেলে, মামা সহ এলাকার 18 জনকে ধরে নিয়ে যায়। বাড়ি লুট করে আগুন দিয়ে পুড়িয়ে দেয় তারা। শুধু আমাদের মানুষগুলোকে নেয়নি, নেয়ার পরে বাড়িতে যা নেওয়ার মতো ছিল, মানে আমার আব্বার ক্যামেরা ছিল, মানে স্বর্ণালঙ্কার যা পাইছে সব কিছু নিয়ে তারপর আমার বাড়িতে কিন্তু আগুন লাগিয়ে দিচ্ছে। পুরো বাড়ি কিন্তু পুড়ে ফেলছে, 3টা বাড়ি। একদিনে বিধবা হন বাড়ির 7 নারী। এরপর দীর্ঘ সংগ্রাম করে চলে জীবন। খুঁজে পাননি তাদের কারো মরদেহ। লাশ ভেসে আসতো, আমার চাচারা মানে সাতটায় গিয়ে লাশটা দেখতো যে আমাদের কেউ কিনা, এই 18 জনের কেউ কিনা, কিন্তু কোনো ট্রেস পাওয়া যায়। বাংলা একাডেমির শহীদ বুদ্ধিজীবী কোষে আব্দুল মান্নান ভূঁইয়ার নাম আছে। পেয়েছেন মরণোত্তর মুক্তিযোদ্ধা ক্রেস্ট, কিন্তু স্বীকৃতি পাননি আজও। অতঃসীপর আক্তারা বেগমের চাওয়া মৃত্যুর আগেই স্বীকৃতিটুকু দেখে যাওয়ার। এটাই চাওয়া যে বুদ্ধিজীবী হিসেবে স্বীকৃতি এবং অন্যান্য বুদ্ধিজীবীরা যেরকম ফ্যাসিলিটিস পাচ্ছে। শাকেরা আরজু, 21 টেলিভিশন, ঢাকা। আবারও সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। রাজশাহীতে ম্যাঙ্গো ক্যালেন্ডার প্রকাশ। গুটি আম নামবে কাল থেকে, 15 মে গোপালভোগ। দেখছেন রাত 11টার 21 সংবাদ। রাজশাহীতে কাল থেকে গুটি আম এবং 15 মে থেকে নামানো যাবে গোপালভোগ। এর মধ্যে বিষমুক্ত ও পরিপক্ক আম নিশ্চিতে প্রকাশ করা হয়েছে ম্যাঙ্গো ক্যালেন্ডার। রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আম সংগ্রহ, পরিবহন, বিপণন ও বাজারজাত মনিটরিং সংক্রান্ত সভায় আম নামানোর তারিখ নির্ধারণ করা হয়। সিদ্ধান্ত অনুযায়ী উন্নত জাতের মধ্যে গোপালভোগ 15 মে, লক্ষণভোগ ও রানী পছন্দ 20 মে এবং হিমসাগর বা ক্ষীরসাপাত 25 মে থেকে বিক্রি করতে পারবেন বাগান মালিক ও চাষিরা। এছাড়া 6 জুন থেকে ল্যাংড়া, 15 জুন থেকে ফজলি ও 10 জুন আম্রপালি এবং 10 জুলাই থেকে আশ্বিনা ও বাড়ি আম 4 নামানো যাবে। গুটি আম বলা হয়, সেটি 4 মে থেকে অর্থাৎ আগামীকাল থেকে এটি বাজারজাতকরণ শুরু হবে এবং অন্যান্যগুলো আমরা যেভাবে বলেছি পরবর্তীটি গোপালভোগ 15 মে থেকে বাজারজাতকরণ শুরু হবে। চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের রহনপুর রেলওয়ে শুল্ক স্টেশন ও বাংলাদেশ ভারত সীমান্ত পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের সহকারী হাইকমিশনার মনোজ কুমার। দুপুরে রহনপুর রেলওয়ে স্টেশনে এসে পৌঁছালে সহকারী হাইকমিশনারকে স্বাগত জানান চাঁপাইনবাবগঞ্জ 2 আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি জিয়াউর রহমান। এ সময় বিজিবি ও বিএসএফ সদস্যদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন মনোজ কুমার। রহনপুর রেলওয়ে এলসি স্টেশনে বন্দর সুবিধা চালু ও ভারতের শিবরামপুরে প্রস্তাবিত স্থলবন্দর স্থাপনে সম্ভাব্যতা যাচাইয়ে এই সফর বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। নেত্রকোনার বারোহাট্টা উপজেলায় স্কুল থেকে ফেরার পথে মুক্তি বর্মন নামের 10ম শ্রেণীর এক ছাত্রীকে কুপিয়ে হত্যার ঘটনায় এক বখাটেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। জেলা পুলিশের প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার হারুনুর রশিদ জানান, বুধবার বিকেলে অভিযুক্ত কাউসার মিয়াকে গ্রেফতার করা হয়।
নিহত মুক্তি বর্মনের চাচা লিটন বর্মন বলেন, বিদ্যালয়ে যাওয়া আসার পথে তার ভাতিজিকে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করছিল কাউসার। বিষয়টি অভিযুক্তের পরিবারকে জানানো হলে মঙ্গলবার বিকেলে বিদ্যালয় থেকে ফেরার পথে মুক্তিকে কুপিয়ে আহত করে কাউসার। পরে বারহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে চিকিৎসকেরা নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠায় মুক্তি বর্মনকে। সেখান থেকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এবার ব্যবসা বাণিজ্যের খবর। দেশের অন্যতম শীর্ষ গ্লোবাল ইলেকট্রনিক্স প্রতিষ্ঠান ওয়ালটনের হেডকোয়ার্টার পরিদর্শন করেছেন ন্যাশনাল ডিফেন্স কলেজের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের সদস্যরা। সকালে বাংলাদেশ বিমান বাহিনীর এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ কামরুল ইসলাম এবং সেনাবাহিনীর মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেনের নেতৃত্বে প্রতিনিধি দল গাজীপুরের চন্দ্রায় ওয়ালটনের হেডকোয়ার্টারে পৌঁছলে তাদেরকে স্বাগত জানান ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসির ভাইস চেয়ারম্যান এস.এম. শামসুল আলম। প্রতিনিধি দলে 17 দেশের শতাধিক সামরিক কর্মকর্তা ছিলেন। পরে অতিথিরা ওয়ালটনের তৈরি বিভিন্ন পণ্য সজ্জিত ডিসপ্লে সেন্টার ঘুরে দেখেন। স্বামী ভোলানন্দগিরি আশ্রম ট্রাস্টের 100 বছর পূর্তি উপলক্ষে 4 দিনব্যাপী নানান উৎসবের আয়োজন করেছে কর্তৃপক্ষ। 4 মে শুরু হয়ে ধারাবাহিক অনুষ্ঠান চলবে 7 মে পর্যন্ত। আধ্যাত্মিক মহাসাধক ও যোগসিদ্ধ মহাপুরুষ ভোলানন্দগিরি মহারাজের দর্শন, চিন্তা ও মানবতাবাদ প্রসঙ্গে আলোচনা সভা ছাড়াও বর্ণিল আয়োজন রয়েছে। বুধবার জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে আশ্রম কমিটির সাধারণ সম্পাদক ননীগোপাল মজুমদার কর্মসূচি বর্ণনা করে সবাইকে যোগ দেওয়ার আহ্বান জানান। ভোলানন্দ মহারাজকে স্মরণ করে রাজধানীর ওয়ারি টিকাটুলিতে মঙ্গল শোভাযাত্রা, নগর সংকীর্তন ও ধর্মসভা অনুষ্ঠিত হবে। বিচারপতি শশাঙ্ক শেখর, শিক্ষাবিদ দুর্গাদাস ভট্টাচার্য ছাড়াও বিভিন্ন শ্রেণী পেশার বিশিষ্টজনেরা এতে উপস্থিত থাকবেন। এবার খেলার খবর। অনুমতি ছাড়া সৌদি আরবে যাওয়ায় মেসিকে 2 সপ্তাহের নিষেধাজ্ঞা দিয়েছে পিএসজি। পাশাপাশি মেসির সঙ্গে চুক্তি নবায়ন না করার সিদ্ধান্তও নিয়েছে ফরাসি ক্লাবটি। এ সময় মেসি ক্লাবটির হয়ে কোনো ম্যাচ বা অনুশীলনে অংশ নিতে পারবেন না, পাবেন না আর্থিক সুবিধাও। পারভেজ খোকনের রিপোর্ট। সপরিবারে সৌদি আরব গেলেন লিওনেল মেসি। হঠাৎ করে আর্জেন্টাইন সুপারস্টারের সৌদি যাওয়ার খবর শুনে চিন্তায় ক্লাব পিএসজি ও সমর্থকেরা। তবে কি সৌদির আল হিলাল ক্লাবের লোভনীয় প্রস্তাবে সাড়া দিয়ে প্রো লিগে যোগ দিচ্ছেন মেসি, না সৌদি পর্যটন দূত হিসেবেই এই সফর? মেসির 2 বছরের চুক্তির মেয়াদ শেষ হয়ে যাচ্ছে আগামী মাসেই। গত ডিসেম্বরে আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ জেতার পর থেকেই মেসির সঙ্গে নতুন চুক্তি নিয়ে আলোচনা শুরু করেছিল পিএসজি। তবে গত 5 মাসেও নতুন চুক্তি হয়নি। ক্লাব কর্তৃপক্ষের কাছে সৌদি সফরের অনুমতি চেয়ে আবেদন করেছিলেন মেসি। অনুশীলন সূচি থাকায় তাকে অনুমতি দেননি কোচ গালতিয়ের ও ক্রীড়া পরিচালক লুইস কাম্পো। তাতেই পিএসজির নীতিমালা অনুযায়ী মেসিকে নিষিদ্ধ করেছে ক্লাব। তবে যেখানে প্রায় ছুটির অনুমতি ছাড়াই অনুশীলনে যোগ দিতেন না রাশিয়া বিশ্বকাপ জয়ী কিলিয়ান এমবাপ্পে, সেখানে লিওনেল মেসির সময়ই কেন নীতির এই ঘটনা উঠছে সেই প্রশ্ন। লিওনেল মেসির অনুমোদনহীন সৌদি যাত্রাকে ভুল হিসেবে দেখছে পিএসজি। তাই আগামী 2 সপ্তাহের নিষেধাজ্ঞার পাশাপাশি জরিমানাও করা হয়েছে মেসিকে। সৌদি আরবে পর্যটন দূত হিসেবে দ্বিতীয়বার সেখানে গেলেন মেসি। নিষেধাজ্ঞা থাকা অবস্থায় পিএসজির 2টি ম্যাচ মিস করবেন এই আর্জেন্টাইন ফরওয়ার্ড। পারভেজ খোকন, 21 টেলিভিশন। গত বছরে বিশ্বের সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত অ্যাথলিটদের তালিকা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের সাময়িকী ফোর্বস। সেখানে শীর্ষে রয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। গত জানুয়ারিতে ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে রেকর্ড ট্রান্সফারে সৌদি লিগে যোগ দেওয়া রোনালদো বেতন পাচ্ছেন আগের চেয়ে প্রায় দ্বিগুণ। এতেই সবাইকে ছাড়িয়ে গেছেন CR7। ফোর্বস জানিয়েছে 13 কোটি 60 লাখ ডলার আয় করেছেন রোনালদো, আর 13 কোটি ডলার আয় করে দ্বিতীয় স্থানে পিএসজি তারকা লিও মেসি। গেল বছর 12 কোটি ডলার আয় করে 3 নম্বর জায়গাটা ফরাসি ফুটবলার কিলিয়ান এমবাপ্পের দখলে।
শেষ করছি শহীদ জননী জাহানারা ইমামকে স্মরণ করে। শুধু যুদ্ধাপরাধীদের বিচারের দাবি নয়, বরং গণমানুষের চেতনায় মুক্তিযুদ্ধ ও দেশপ্রেমকে নতুন করে প্রতিষ্ঠিত করেছিলেন শহীদ জননী জাহানারা ইমাম। রাজাকার আল বদরদের নাগরিকত্ব ও রাজনীতিতে পুনর্বাসনের প্রতিবাদে শহীদ জননী গড়ে তোলেন ঘাতক দালাল নির্মূল কমিটি। মহিয়সী এই নারীর 94তম জন্মদিনে আদিত্য মামুনের রিপোর্ট। তিরিশ লাখ শহীদের রক্তে ভেজা মাটি শুকুতে না শুকুতেই ৭৫-এর কলঙ্ক। এরপর শুধুই পিছিয়ে পড়া। মুক্তিযুদ্ধে পরাজিত শক্তির দোসরদের রাষ্ট্র ক্ষমতা দখল ও বাঙালির স্বকীয় স্বাতন্ত্র্য সত্তার মূলে হয়েছে কুঠারাঘাত। রাষ্ট্রকে মোড়ানো হয়েছে ধর্মের বাতাবরণে। তারই ধারাবাহিকতায় ১৯৯৩ সালে হানাদার বাহিনীর দেশীয় দালাল সংগঠন জামাতে ইসলামীর আমিরের পদে নাম ঘোষণা করা হয় গোলাম আজমের। দেয়া হয় নাগরিকত্ব। মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তিগুলোকে নিয়ে গণ আদালত প্রতিষ্ঠা করেন জাহানারা ইমাম। সুনির্দিষ্ট 10টি অভিযোগের ভিত্তিতে গণ আদালতে রাজাকারদের ফাঁসির রায় দেয়া হয়। আর এই জন্য জাহানারা ইমাম সহ 24 জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করে পাকিস্তানি আদর্শ উদ্বুদ্ধ খালেদা জিয়া সরকার। মামলা হামলা করে কোণঠাসা করতে চেয়েছিল শহীদ জননী এবং মুক্তিযুদ্ধের চেতনাকে। তবে মানবতা বিরোধীদের সাজা না হওয়া অব্দি আন্দোলনে অনড় থাকেন জাহানারা ইমাম। মরণব্যাধি ক্যান্সারকে উপেক্ষা করে সংগঠিত করেন জনমানুষকে। সন্তান ক্র্যাক প্লাটুনের বীর মুক্তিযোদ্ধা রুমিকে হারান শহীদ জননী জাহানারা ইমাম। স্বামীকে ধরে নিয়ে নির্মম নির্যাতন করে পাকিস্তানি বাহিনী। হাজারো মায়ের কোল খালি হয়েছিল যাদের কারণে তারা ক্ষমার অযোগ্য। প্রতিবাদে বিক্ষোভে শাস্তি নিশ্চিতে তখন একটাই আশাস্থল ছিলেন শহীদ জননী। ১৯৯৪ সালে রাষ্ট্রদ্রোহের মামলা মাথায় নিয়ে চিকিৎসাধীন অবস্থায় প্রয়াত হন জাহানারা ইমাম। দেহের মৃত্যু ঘটলেও জাহানারা ইমামের চেতনার ভয় নেই, এমনই মত বাঙালির। আদিত্য মামুন, ২১শে টেলিভিশন, ঢাকা। আর এরই সাথে শেষ করছি রাত ১১টার ২১শে সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। অগ্নি সন্ত্রাসীরা যেন কখনোই ক্ষমতায় ফিরতে না পারে, সতর্ক থাকতে বললেন প্রধানমন্ত্রী। ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল হবে না, সাফ জানিয়ে দিলেন মন্ত্রী। অপব্যবহার বন্ধে করা হবে সংশোধন। সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণে ১৮৬ আপত্তি, শুনানি শেষে সিদ্ধান্ত দেবে নির্বাচন কমিশন। বিশ্বব্যাংকের ঋণ রিজার্ভ সংকট মোকাবেলায় সহায়ক হবে বলছেন অর্থনীতিবিদরা, যথাযথ ব্যবহারে গুরুত্ব। ঘূর্ণিঝড় মোখা আঘাত হানতে পারে ৭ মের পর, তাপদাহে রাজধানীতে ৭০০ কোটি কর্মঘণ্টার ক্ষতি। একুশে টেলিভিশনের সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নাম্বারে, আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইট। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইনে। আমাদের পরের সংবাদ রাত ১টায় দেখার আমন্ত্রণ রইল।